13 জুন 2025 শুক্রবার ভোর মুসলিম বিশ্বের পবিত্র জুমার দিনে মধ্যপ্রাচ্য জেগে উঠল একের পর এক বিস্ফোরণের শব্দে। ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 7টি স্থানে চালানো হলো পরিকল্পিত, সমন্বিত এবং সর্বোচ্চ মাত্রার সামরিক হামলা। গোপন এই অভিযানে ইসরায়েল, মোসাদ ও আইডিএফ এর অংশগ্রহণ নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। এ হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ধ্বংস করা হয়েছে পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং বেসামরিক অবকাঠামো। একই সঙ্গে বিস্ফোরণ ঘটেছে ইরানের নাতানজ ও ফোর্ডোর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। বরং একটি পরিকল্পিত ডেকাপিটেশন অপারেশন, যার লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্ব, পরমাণু প্রকল্প এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এই ঘটনার পরপরই ইরান ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। এমন ঘোষণা শুধু কথার খেলা নয়। জেনারেল বাঘেরির মৃত্যু ইরানের কাছে একটি জাতীয় অপমান। ৪৫ বছরের সামরিক ক্যারিয়ারে বাঘেরি ছিলেন ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে সিরিয়ায় বাশার আল আসাদের পক্ষে হিজবুল্লাহ ও হুতিদের সামরিক সহায়তার স্থপতি। তাকে হত্যা করা মানে শুধু একজন সেনা কমান্ডারকে নয়, বরং পুরো ইরানি সামরিক কৌশল, পারমাণবিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নীতিকে আঘাত করা। এ হামলার মাধ্যমে ইসরায়েল একটি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, যার প্রতিক্রিয়া হবে একই মাত্রার বা তার চেয়েও বেশি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস আইআইআই নামে প্রতিক্রিয়া শুরু করেছে। এর আওতায় শুক্রবার রাতে ১৫০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে তেল আবিব, হাইফা, অ্যাশদোদ ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোর দিকে। ইরান জানিয়েছে এটি প্রতিশোধের সূচনা মাত্র। এদিকে ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দেশজুড়ে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এমনকি সিরিয়া ও লেবাননে ইরানের ঘাঁটিগুলোতেও ইসরায়েল হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে একাধিক রকেট ছুড়েছে ইসরায়েলের অভ্যন্তরে এবং ইয়েমেনের হুতিরা রেড সি রুটে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্য যেন এখন এক অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্র। আর এই সংঘাতের পরিসর শুধু ইরান ইসরায়েল সীমিত নয়, বরং এতে জড়িয়ে পড়েছে বিশ্বের প্রধান শক্তিগুলো। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র হামলার আগে থেকে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোতে প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী কুয়েতে অবস্থানরত ইউনিটগুলোকে সরিয়ে নিয়েছে। ইউএস নৌবাহিনীর জাহাজ মোতায়েন হয়েছে পারস্য উপসাগরে। মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রণালয় হামলার আগে সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের শেষ ধাপে পৌঁছে গেছে। এই হুমকি এখন মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এমন অবস্থায় প্রশ্ন জাগে, এই যুদ্ধ কতদূর যাবে? যদি এটি শুধু একটি প্রতিশোধ ভিত্তিক পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকত, তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের বিস্তার ইতিমধ্যে সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য মারাত্মকভাবে নড়ে গেছে। এই পরিস্থিতিতে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী ইরান বিশ্বের ১৬তম সামরিক শক্তিধর দেশ। দেশের মোট সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১১,৯০,০০০। এর মধ্যে সক্রিয় ৬,১০,০০০। ট্যাঙ্ক রয়েছে ১,৭৩১টি, যুদ্ধবিমান ১৮৮টি, ড্রোন ও কামিকাজে ড্রোনের সংখ্যা উল্লেখযোগ্য। সাবমেরিন ২৫টি, যুদ্ধজাহাজ ১০১টি। দেশটির সামরিক কৌশল হচ্ছে গোপন অস্ত্র উৎপাদন, স্থল সীমান্ত ভিত্তিক গেরিলা কৌশল ও স্বল্প খরচে দুর্ধর্ষ অস্ত্র ব্যবস্থার বিকাশ। শাহেদ ১৩৬ ড্রোন ইতিমধ্যেই রাশিয়ার ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। ইরান এখন এমন এক পরিণত অবস্থানে পৌঁছেছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন। কিছু বিশেষজ্ঞের মতে দেশটি ইতিমধ্যে এক বা একাধিক পারমাণবিক ওয়ারহেডের নির্মাণ সম্পন্ন করেছে। যদি এ তথ্য সত্য হয়, তবে ইরানের সামরিক কৌশল হবে সম্পূর্ণ আলাদা মাত্রার, ডিটারেন্স থ্রেশহোল্ড অতিক্রমকারী এক শত্রু। অন্যদিকে ইসরায়েল সামরিক শক্তিতে বিশ্বের ১৫তম দেশ। আয়তনে ছোট হলেও এ দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, যার পরিমাণ আনুমানিক ৯০টিরও বেশি। সক্রিয় সেনা ১,৭০,০০০, রিজার্ভ ৪,৬৫,০০০, যুদ্ধবিমান ৬১২টি, ট্যাঙ্ক ১,৩৭০টি, সাবমেরিন 5টি, আয়রন ডোম, অ্যারো ডিফেন্স সিস্টেম সহ উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশ্বসেরা হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে নিয়মিত সামরিক সহযোগিতা পায় ইসরায়েল। ফলে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং কৌশলগত সমর্থনে ইসরায়েল অনেক এগিয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সামরিক সংঘাত একটি আঞ্চলিক সংঘর্ষ নয়,
নয়, বরং এটি এখন পরিণত হয়েছে সম্ভাব্য বৈশ্বিক যুদ্ধের সূচনা লগ্নে। সংঘাতের মাত্রা, গতি এবং কৌশলগত গুরুত্ব দেখে এটি নিশ্চিতভাবে বলা যায় দুটি পক্ষের পেছনে দাঁড়িয়ে থাকা শক্তিগুলো ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন রয়েছে ইসরায়েলের সাথে। অপরদিকে ইরানের পাশে রাশিয়া, চীন, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং আংশিকভাবে কাতার ও পাকিস্তান রয়েছে। এই জোট রাজনীতি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নতুন মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। 2020 সালে ইসরায়েল, আমিরাত ও বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি ছিল মধ্যপ্রাচ্যে এক নতুন বাস্তবতা, যেখানে মুসলিম দেশগুলো ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয়। এই কৌশলগত সম্পর্কের লক্ষ্য ছিল ইরানকে একঘরে করা এবং পারস্য উপসাগরে ইসরায়েলের সামরিক আধিপত্য বাড়ানো। এর পাল্টা জবাবে ইরান তাদের মিত্র হিজবুল্লাহ ও হুতিদের সক্রিয় করে তোলে। সিরিয়ায় রাশিয়ার সাথে যৌথভাবে সামরিক ঘাঁটি গড়ে তোলে। ইরান এবং চীনের মধ্যে 25 বছরের একটি কৌশলগত চুক্তি হয়েছে, যার আওতায় চীন বিপুল পরিমাণ অস্ত্র, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তা দিয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়েছে। এতে ইরানও রাশিয়ার নির্ভরযোগ্য মিত্রে পরিণত হয়েছে। এই সংঘাতে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি। গ্লোবাল নিউক্লিয়ার আর্মসের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বে মোট 50,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার হাতে 5,889টি, যুক্তরাষ্ট্রের হাতে 5,244টি, চীন 500-এরও অধিক, ফ্রান্স 290টি, যুক্তরাষ্ট্র 225টি, পাকিস্তান 165টি, ভারত 164টি, ইসরায়েল 90টি এবং উত্তর কোরিয়ার কাছে 30 থেকে 35টি পারমাণবিক বোমা আছে। যদি এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনো একটি পক্ষ সীমিত আকারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। আর তাতেই শুরু হবে পারমাণবিক ডোমিনো। একটি দেশ যদি পরমাণু বোমা ছুড়ে, তার জবাবে অন্য দেশও তা করবে। এই পরিস্থিতি পৃথিবীকে এমন এক ধ্বংসস্তূপে পরিণত করতে পারে যার পুনর্গঠন 100 বছরও সম্ভব হবে না। বিশ্ব অর্থনীতিতেও এর মারাত্মক প্রভাব পড়বে। পারস্য উপসাগর দিয়ে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়। যদি এই যুদ্ধ সমুদ্রপথে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হরমুজ প্রণালীতে, তবে তেল সরবরাহ ব্যাহত হবে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 2 গুণ বা 3 গুণ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের দাম $143 ছুঁয়েছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন সর্বোচ্চ দামের কাছাকাছি। এই পরিস্থিতিতে খাদ্য, পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন সব খাতে মূল্য বৃদ্ধি হবে মারাত্মক। উন্নয়নশীল দেশগুলোতে এই প্রভাব হবে আরও ধ্বংসাত্মক, যেখানে জ্বালানির দাম বাড়া মানে লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া। আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন রাখা হয়েছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি অবস্থান স্পষ্ট হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, আমরা ইসরায়েলের পাশে আছি। এই অঞ্চলকে পারমাণবিক বিপর্যয় থেকে বাঁচাতে আমাদের অবস্থান কঠোর ও অটল। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানের উপর এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন। এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলো, চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া। এরা সবাই বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে পড়ে এবং প্রত্যেকেরই নিজস্ব পারমাণবিক নীতিমালা আছে। যদি ইরান ইসরায়েল সংঘাত টানতে টানতে এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়, তবে পারমাণবিক ভারসাম্য একসময় ভেঙে পড়তে পারে। ফলে শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা এশিয়া মহাদেশ এই যুদ্ধের প্রভাবে কেঁপে উঠতে পারে। উপসংহারে বলা হয়, ইরানে মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিকে হত্যার মাধ্যমে ইসরায়েল শুধু একটি ব্যক্তি নয়, বরং একটি জাতি, একটি সামরিক কাঠামো, একটি প্রতিরোধ আন্দোলনের উপর আঘাত হেনেছে। এই আঘাতের প্রতিশোধে ইরান যে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে, তা এখন বাস্তব রূপ নিচ্ছে। বিশ্ব দাঁড়িয়ে আছে এক অনিবার্য সংঘাতের সামনে, যার ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মানব সভ্যতার জন্য নির্ধারক হয়ে উঠতে পারে। এখন আর প্রশ্ন নেই যুদ্ধ হবে কিনা, প্রশ্ন হলো এই যুদ্ধ কোথায় থামবে বা কাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।